হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আই হোপ সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে 6:45 মতো। ঘুম থেকে উঠে সোজা বাইরে বেরিয়ে আগে দুয়ারে জলটা দিয়ে নিচ্ছি, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করবো তোমাদের প্রতিদিনের মতো আজকের ব্লগটাও ভালো লাগবে। তো চলো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবে না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে রয়েইছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। তো এখন থেকে সমস্ত কাজকর্ম মানে টুকিটাকি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এ টু জেড তো আর শেয়ার করা সম্ভব নয়, তাহলে ব্লগটা ওই 24 ঘন্টারই দিতে হবে। তো যাই হোক, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। দুয়ারে জল দিয়ে এসে এখন দেখো পুরো ঘর একেবারে ঝেড়ে নিয়েছি। তারপরে সোজা চলে এসেছি ঘরটা মুছতে। আর ওইদিকে মাম্মাম তো ঘুমিয়েই রয়েছে। তো সেই কারণে চলো তাড়াতাড়ি করে কাজগুলো আগে সেরে নিই। আর তোমরা ব্লগটা অবশ্যই দেখতে থাকো পুরোটা। তো বন্ধুরা, আজকে তো বৃহস্পতিবার, আজকে রাত পোহালেই কিন্তু কালকে শুক্রবার। আর শুক্রবার মানেই আগামী দিন জগন্নাথ দেবের আগমন, মানে রথযাত্রা। তো সকলকে জানাই আমার তরফ থেকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সকলেই খুব আনন্দ করো এবং মজা করো। তো যাই হোক, রথ বেরোলো মানেই দুর্গাপুজোর মানে গন্ধটা চারিদিকে একদম বইবে। তো এই রথ বেরোনো মানে হাতে গোনা কয়েকটা দিন, এই মায়ের আসছে, মা আসছে, এরকম কিন্তু দিন গোনা শুরু হয়ে যায়। মানে রথের মানে আগমন মানেই হচ্ছে রথযাত্রা পার হলো মানেই হচ্ছে কি বলবো, মায়ের আসছে, সেটা মা আসতে আর কিন্তু বেশি দিন নেই, হাতে গোনা মাত্র কয়েকটা দিন, এটারই জানান দেয়। তো দেখতে দেখতে যে 2 মাস থাকে সেটা কিন্তু কেটে যায় কিভাবে বুঝতেই পারি না। তবে মায়ের আগমনটা যেমন যতটা আনন্দের, মানে এই আজকে 40 দিন, 39 দিন, 38 দিন, এইভাবে যে আমরা দিনগুলো গুনতে থাকি, এটাই ভীষণ একটা আনন্দের, মানে কবে আসবে কবে আসবে মনে একটা আলাদাই মায়ের আসার অনুভূতি কাজ করে। কিন্তু যখন মায়ের আগমন ঘটে যায়, তারপরে কিভাবে যে দিনগুলো 4টে দিন কেটে যায় আমরা কেউ বুঝতেই পারি না। আর এই 4টে দিনের অপেক্ষায় কিন্তু আমরা একটা বছর ধরে অপেক্ষা করে থাকি 4টে দিনের জন্য, তাই না বন্ধুরা? তো কি আর করা যাবে, মায়ের আসার দিন গোনাটা যতটা আনন্দের, আর 4টে দিন পার করে মা যখন চলে যায় ঠিক ততটাই কিন্তু কষ্ট হয় আমাদের, তাই না? তবে কিছুদিন পরেই আবার লক্ষ্মী পুজো, কালী পুজো, সবটাই একের পর এক হতে থাকে। তবুও কিন্তু মায়ের সেই 4টে দিনকে আমরা কিন্তু ভীষণভাবে মিস করতে থাকি, তাই না? কোনো কিছুতেই কোনোভাবে যেন আমাদের মনটা আর ভরে না। তো যাই হোক, কী আর করা যাবে। তো দুর্গাপুজো মানেই আমাদের বাঙালিদের সবথেকে বড় উৎসব এবং সবথেকে আনন্দের 4টে দিন। অনেকের যে যেমনভাবে পারে সে সেরকমভাবে এই দিনগুলোকে উপভোগ করতে থাকে। তো যাই হোক, এদিকে বকবক করতে করতে আমার ঘর মোছা, স্নান, জামাকাপড় কাচা সবটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে তুলসী গাছে জল দিয়ে হনুমান চালিশাটা পাঠ করে এখন সোজা নিয়ে চলে এসেছি চা নিয়ে। আর চা করতে গিয়ে দেখছি চা পাতা ফুরিয়ে গেছে, সেটা আমার একেবারে মনে নেই, আর তোমাদের দাদাভাইকে বলতে ভুলে গেছি। তাই গুটি চাটা যখন ফুরিয়ে গেছে, তাই ওই পাতা চাটা দিয়েই দুধ চা করেছি। তবে পাতা চায়ে কি আর দুধ চায়ের কালার হয় বলো? তো সেই কারণেই চায়ের কালারটা এরকম হয়েছে, তবে টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল। তো যাই হোক, চা খেয়ে নিলাম এদিকে। আর মাম্মাম তো চা খায় না, তো ও চা দিয়ে একটা বিস্কুট ভিজিয়ে খেলো। তারপরে ওকে এখন এই যে বেদানাটা ছাড়িয়ে দিয়েছি, ও এখন এটা বসে বসে খেয়ে নিক, খেয়ে তারপরে ও কিছুক্ষণ খেলা করবে। আর এইদিকে খেলতে
খেলতে খেলতে আমার কিন্তু সকালে ব্রেকফাস্টটা রেডি হয়ে যাবে। তো দেখো বলতে বলতে আমি এখন চলে এসেছি রান্নাঘরে, আর মাম্মাম ওইদিকে ঘরে বসে খেলা করছে। তো আমি এখন এই যে আলু আর পটলটা ভেজে নেব। একটা পটল দিয়েছি, আর আলুটা বিশেষ করে মাম্মামের জন্যই ভাজা, কারণ ওর আলু ভাজাটা ভীষণ প্রিয়। তো সেই কারণে রুটি করলে ওকে আলু ভাজা করে দিতে হবে, নচেত খাবে না। তো সেই কারণে আলু ভেজে দিচ্ছি ওর জন্য, দুটো আলু পাতলা পাতলা করে কেটে, আর সঙ্গে রুটিটাও ভেজে নেব। রুটিটা আমি যাই হোক আম আছে, কাঁঠাল আছে, এগুলো দিয়ে আমি খেয়ে নেব। আর যে পটল একটা দিয়েছি সেগুলো বেছে বেছে নিয়ে আমার হয়ে যাবে। তবে তোমাদের দাদাভাই থাকলে এটাতে আর হতো না, তবে একটা আমাকে তরকারি করতে হতো, কারণ ওর আবার ভাজা টাজা দিয়ে রুটি খেয়ে পোষায় না, একটা একটু তরকারি লাগবেই। তো সেই কারণে, তো যাই হোক, যেহেতু মামির ব্যাপার, তাই আমাদের মতো করে আমরা সকালে ব্রেকফাস্টটা ম্যানেজ করে নিই। তো চলো, ব্রেকফাস্টের দিকে বলতে বলতে আমি আলু ভাজাটা বসিয়েও দিয়েছি এখন, আর এইদিকে আলু ভাজাটা হতে থাক, আর আমি অন্য চুলাতে রুটিটা ঝটপট ভেজে নিই। তারই মধ্যে দেখতেই পেলে ওইখানে ও মিষ্টি খেলতে খেলতে এসে আমার রান্নাবান্নার মধ্যে একটুখানি ফোড়ন কেটে চলে গেল। মানে রান্নার প্রতি ওর একটা এমনই টান, কি বলবো বন্ধুরা, মানে রান্না করতে কেউ যদি বসে, ওকে ওই নুন হলুদ বা মশলাপাতি বা চা করলে চায়ে চা পাতা চিনি এগুলো ওকে দিতেই হবে। মানে এত রান্নাবান্নার প্রতি ওর টান, জানি না মেয়ে মানুষ বলেই হয়তো। তো যাই হোক, রান্নাবান্নার গুণ থাকাটাও ভালো, সব গুণই থাকা দরকার। পরে তো সে রান্নাবান্না করেই খেতে হবে। মেয়ে মানুষ যতই চাকরি বাকরি করো, যাই করো না কেন, সে তোমাকে হাত পুড়িয়ে রান্না করতেই হবে। তো যাই হোক, এখন ব্রেকফাস্টও রেডি হয়ে গেল, আগে মিষ্টিকে খাইয়ে দেবো, তারপরে আমি খাবো। তো চলো এখন ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিই। আর এই যে একটা রুটি ছিঁড়ে নিয়ে বসেছি ওকে খাওয়াতে, প্রায় আমার আধা ঘন্টা লাগবে এটা খাওয়াতে। মানে খাওয়া নিয়ে, স্নান করানো নিয়ে, ইদানিং স্নান করানোটা, আগে তো স্নান করানো নিয়ে কোনো কথাই বলতে হতো না। তারপরে তোমার ক্রিম মাখা নিয়ে, মানে ওর এত ঝামেলা, মানে কি আর বলবো। তো যাই হোক, ওইদিকে ওকে ব্রেকফাস্টটা খাইয়ে আসলাম। তারপরে আমি এখন এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এটাতে ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি। এটা ভাতটা ডালটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে এবার আমি ব্রেকফাস্টটা করে নেব। তো চলো, ডালের মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দিলাম। এটা সেদ্ধ হতে থাক, আর আজকে করবো হচ্ছে মটরের ডাল। আর আমি এখানে ব্রেকফাস্টে নিয়েছি রুটি, আলু পটল ভাজা অল্প একটু নিয়েছি, আর একটা আম কেটে নিয়েছি, সঙ্গে বাড়ির কাঁঠাল, ওই দু একটা। তো সেই দিয়ে সকালে ব্রেকফাস্ট হয়ে গেল। তারপরে ব্রেকফাস্টটা করে এখন ঘরে বিছানা গোছাতে চলে এসেছি। বিছানার অবস্থাটা তো দেখতেই পেলে। তো তারপরে বিছানা টিছানা গুছিয়ে এখন বাজে বন্ধুরা 12:30। সকাল থেকে সারাদিনই ফিরফির করে বৃষ্টি হচ্ছে, যার কারণে জামাকাপড় যে দু একটা কেচেছি সেটাও সিঁড়ি ঘরে মেলে দিয়েছি, বাইরে আর মেলতে পারিনি। তারপরে এখন দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে রোদ উঠেছে, মানে রোদের কোনো ভরসা নেই। এই রোদ উঠছে আবার সেকেন্ডের মধ্যেই মানে মেঘলা হয়ে অন্ধকার হয়ে যাচ্ছে। তো যাই হোক, রোদটাকে দেখে এই যে ঘরে চিড়ে ছিল, এই চিড়েটা না বাড়ির তৈরি, এটা আমাকে আমার পিসি শাশুড়ি দিয়েছিল। তো খাওয়া হয়নি, ওটা ঝাড়া ছিল না বলে, তাই ওই চিড়েটা একটু ঝেড়ে এখন রোদে দিয়ে দিয়েছি, একটু রোদ লাগুক। আর সঙ্গে কাঁচা বাদামটাও ছিল ঘরে, সেটা দেখছি না কেমন ওই যে পোকা পোকা লেগে গেছে, কারণ ভিজিয়ে খাওয়া হচ্ছে না কদিন ধরে, তো সেই কারণে। তো তারপরে এগুলো রোদে দিয়ে দিলাম জানালাতেই, জানি বৃষ্টি, যাতে করে বৃষ্টি আসলে তাড়াতাড়ি করে তুলে নিতে পারি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 7:30 বাজে, আর এখন আমি সন্ধ্যা চা খেয়ে এই যে চুলটা একটুখানি বেঁধে নিচ্ছি। চুলটা বেঁধে তারপরে হচ্ছে মিষ্টিকে, মানে ওকে একটু সময় দিতে হবে, ওর সঙ্গে একটু খেলাধুলা করার পরে ওকে খাইয়ে ঘুম পাড়াবো। তারপরে আরও অনেক কাজ আছে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন ঘড়ি কাঁটায় বাজে 10:15, আর আমাদের ঘড়িতে যেহেতু 15 মিনিট ফাস্ট, মানে হচ্ছে ডট 10টা বাজে। আর এখন মিষ্টি এই যে ঘুমিয়ে গেছে, আর এবার আমি কালকে সকালের জন্য মটরটা ভিজতে দেব। তো চলো মটরটা ভিজতে দিয়ে নিই। তবে মটরটা না কেমন যেন হয়ে গেছে জানো তো, অনেক দিন ধরে ঘরে আছে, অনেক দিন বলতে খুব বেশি দিন না, তবে কেমন কেমন হয়ে গেছে, মনে কালকে খাওয়া যাবে কি না সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, সকালবেলায় দেখা যাবে, ভিজতে তো দিয়ে দিই। তো এখন দেখো মটরটা ভিজতে দিয়ে এবার রাত্রে আমি কিছু করবো, আর এখন বাজে 10:30। তো চলো, মাম্মাম ঘুমিয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই। আর এখন আমি এই যে ডাস্টিংয়ের কাজগুলো
করতে শুরু করব। ইদানিং মানে এই যে মেয়েকে সামলে সারাটা দিনে না আমি আর এই ডাস্টিংয়ের কাজগুলো মানে ডিপ ক্লিনিং যেটাকে বলে সেই কাজটা আমি না ভালোভাবে করতেই পারছি না। তাই এভাবে আমাকে রাত্রেবেলাতেই করে রাখতে হচ্ছে, কারণ সারাদিনের সময়ও পাচ্ছি না আর মামা মানে কি বলবো ওকে নিয়ে করতেও পারছি না। তাই এখন এইভাবে রাত্রেবেলায় করে নিচ্ছি। আসলে কি বলো তো, আমরা যারা সংসারটাকে খুব ভালোবাসি এবং মন দিয়ে সংসার করার চেষ্টা করি, তাদের কাছে না সংসারের প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ ভালো লাগার এবং ভালোবাসার। তাই সংসারের প্রত্যেকটা জিনিসকেই কিন্তু আমরা খুব যত্ন করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। একজন মা যেমন তার সন্তানকে খুব যত্ন করে রাখে, এতটুকু আঁচ যেন তার গায়ে না লাগে সেদিকে লক্ষ্য রাখে, ঠিক তেমনই সংসারের প্রত্যেকটা জিনিসই তেমনই আমরা কিন্তু খুব যত্ন করে রাখার চেষ্টা করি, তাই না বলো? দেখবে যখন কোনো জিনিস আমাদের হাত থেকে পড়ে ভেঙে যায় বা কোনো জিনিস একটু আঘাত লেগে ফেটে যায় বা কিছু একটা হয়, তখন কিন্তু আমাদের মনটা ভীষণ খারাপ হয়ে যায়, এমনকি চোখে জলও পর্যন্ত চলে আসে। ঠিক সেই কারণেই আমার মানে কার কী হয় সেটা আমি জানি না, আমার কিন্তু ভীষণভাবে এটা হয়। সংসারের কোনো জিনিস যদি ক্ষতি হয়ে যায় বা ভেঙে যায় হাত থেকে পড়ে, তবে এগুলো তো আর মানে হওয়ারই হবেই, মানে একটা হোক বা দুটো হোক এরকম কিন্তু পড়ে ভাঙতেই থাকে বা নষ্ট হতেই থাকে। তবুও কিন্তু যেহেতু ভালোবাসি এবং যত্ন করে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, তাই একটু কিছু হলেই মনটা খুব খারাপ হয়। আমার ক্ষেত্রে তো এটা হয়। তোমাদের কার কার হয় সেটা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? তো সেরকমই আমি সারাদিনে শত ব্যস্ততার মধ্যে সময় না পেলেও কিন্তু রাত্রে দেখো 10:30-11টার সময় কিন্তু এই সময়টা বের করে আমি আমার শখের জিনিসগুলো বা সংসারের প্রত্যেকটা জিনিসকে আমি কিন্তু সুন্দরভাবে মানে যত্নের সহিত পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করে থাকি। তো যাই হোক, একটু বেশি বললাম হয়তো। তো দেখো এখন আমি কিন্তু এই ওয়ারড্রপটা গুছিয়ে নিলাম সুন্দরভাবে পরিষ্কার করে, আর আয়নাটা মুছে সেই ফ্লাওয়ার ভাসটা এবং সবটা নিচে নামিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে আমি সাজিয়ে গুছিয়ে রাখছি। তবে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটা সময় লেগে গিয়েছিল, আর এগুলো আমার পরিষ্কার করতে করতে প্রায় 1.5 ঘন্টা লেগেছে, মানে 11:30 12টাও বেজে গেছে। তো সেই কারণে তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটাও কিন্তু এই পর্যন্তই। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে রয়েছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। তো চলো, দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই এইভাবে আমার পাশে থাকবে। তো আর নিজের অবশ্যই খেয়াল রাখবে। টাটা আর গুড নাইট।